একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। আর সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়া তদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত থাকছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাসিম তানজির। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, এনসিপি নেতা হাসনাত সরকারের কেউ নয়, ভারতের উচিত টোকাইদের কথায় কর্ণপাত না করা। এমন একটি দাবিতে ডিবিসি নিউজের ডিজাইন সংবলিত একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ফ্যাক্ট চেক করে দেখা গেল এটি ছিল গুজব। অপরদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ 60% ভোটারের পছন্দ, এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফটো কার্ড প্রচার করা হয়েছে। মুহূর্তে তা ভাইরাল, পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল এটাও ছিল অপতথ্য। দর্শক চলুন কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই শুরুতেই। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, হাসনাত সরকারের কেউ নয়, ভারতের উচিত টোকাইদের কথায় কর্ণপাত না করা। এমন একটি দাবিতে ডিবিসি নিউজের ডিজাইন সংবলিত একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় এটা ছিল মিথ্যা তথ্য। প্রকৃতপক্ষে পররাষ্ট্র উপদেষ্টা এমন কোনো মন্তব্য করেননি। মূলত ডিবিসির ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটো কার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটো কার্ডটি তৈরি করা হয়েছে। অপরদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ 60% ভোটারের পছন্দ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফটো কার্ড প্রচার করা হয়েছে। প্রচারিত ফটো কার্ডটিতে আরও দাবি করা হয়, বিএনপিকে 22% এবং জামাত এনসিপি জোটকে বাকি 15% ভোটার পছন্দ করছেন। পরে রিউমার স্ক্যানার টিম জানায় দাবিটি ভিত্তিহীন। আসলে বেসরকারি উন্নয়ন সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASD পরিচালিত জনমত জরিপের ফলাফল প্রকাশনী অনুষ্ঠানের ছবি ব্যবহার করে আলোচিত দাবিতে প্রচারিত ফটো কার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়াও EASDর জরিপ অনুযায়ী আওয়ামী লীগ নয়, বরং 70% ভোটারের পছন্দ বিএনপি বলে জানা যায়। ওদিকে মধ্যরাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফলাফল নিয়ে ছাত্রদল এবং শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। ভাগাভাগির নির্বাচনে দুপক্ষ ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়েছে, এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। অনুসন্ধানে জানা যায়, যোগসু নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি, বরং 2025 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পুরনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এখানেই শেষ নয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, আপনারা অনেকেই আমার মেয়ে জাইমা রহমানের কাছে সাহায্য চাচ্ছিলেন, সবাই ভিডিওর কমেন্ট বক্সে বিকাশ নাম্বার দিয়ে যান, আমরা সবাইকে সাধ্যমতো সহায়তা করার চেষ্টা করব ইনশাল্লাহ। এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধান থেকে জানা যায়, জুবাইদা রহমান সাহায্য প্রদানের জন্য বিকাশ নাম্বার দিতে বলেছেন দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে জুবাইদা রহমানের পুরনো ছবি ব্যবহার করে ভিডিওটি বানানো হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, গুজব ছড়াতে ব্যাপকভাবে প্রযুক্তির ব্যবহার হচ্ছে। মিথ্যা তথ্যগুলো বিশ্বাসযোগ্য করতে নকল করা হচ্ছে জনপ্রিয় গণমাধ্যমগুলোর ফটো কার্ড। সংঘবদ্ধভাবে ছড়ানোর ফলে ভাইরাল হচ্ছে। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রুবাইয়া তদিতি, একাত্তর। প্রতিবেদন দেখে নিচ্ছিলাম আমরা, একটা ধারণা তো পেয়েছি, তবে এর বাইরেও আমরা আসলে নানান ধরনের অপতথ্যগুলো প্রতিদিন ছড়াতে দেখি। তার মধ্যে কিছু সংবেদনশীল অপতথ্য আমরা একত্র করি প্রতিবেদনটি তৈরির জন্য। আমরা এইসব নিয়ে আলোচনায় যাব। আগেই জানিয়েছি আমাদের সাথে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাসিম তানজির যুক্ত আছেন, তার কাছে চলে যাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরে। আমরা বিভিন্ন অপতথ্যগুলো অপপ্রচার হচ্ছে, বিভিন্ন মানুষ, দল কিংবা সংগঠনের নামে এই ধরনের অপতথ্যগুলো আসলে প্রতিদিনই তো দেখি। একটু আপনার কাছে জানতে চাই যে নির্বাচন সামনে রেখে এই ধরনের অপতথ্য প্রচার, এই ধরনের গুজবের প্রচার আসলে অনেকখানি বেড়েছে। সেক্ষেত্রে যখন কোনো প্রার্থী নির্বাচনে যিনি অংশগ্রহণ করছেন তিনি কোনোভাবে এফেক্টেড হলে
তার ভোটাররা আসলে বিভ্রান্ত হলে তিনি কি আইনি পদক্ষেপ নিতে পারেন? জি, ধন্যবাদ। তিনি অবশ্যই আইনি পদক্ষেপ নিতে পারেন এবং এক্ষেত্রে আমরা যেটি দেখেছি বর্তমানে এই জাতীয় অনলাইনে যে সমস্ত প্রতারণা হচ্ছে এবং বিভিন্ন কাজকর্ম হচ্ছে, দুর্ভাগ্যজনকভাবে আমাদের বর্তমানে সেই অনলাইন সংক্রান্ত যে মামলা করার যে নতুন আইনটি হয়েছে, যেটি পূর্বের আইনগুলোকে প্রতিস্থাপিত করেছে, সেটি হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025। তো এই আইনে আসলে এই জাতীয় যে মানহানি বা এই জাতীয় খবর, এগুলো নিয়ে মামলা করার সুযোগ সেভাবে নেই। সে কারণে আমাদেরকে মামলা করতে হবে আমাদের পূর্বের যে আইনটি ছিল, যেটি প্রায় 150 বছরেরও বেশি পুরানো আইন, 165 বছরের পুরানো আইন, পেনাল কোড 1860, অর্থাৎ 1860 সালের দণ্ডবিধির 499 এবং 500 ধারায় আমরা মামলা করতে পারি, যেখানে সর্বোচ্চ 2 বছরের শাস্তির ব্যবস্থা আছে। তো এটি মূলত আমাদের এই ধারায় কি বলা হয়েছে আসলে, মামলাটা তাহলে কতখানি শক্তপোক্ত হবে, বা এখনকার আধুনিক সময়েকার যে সমস্যাগুলো ফেস করছে মানুষ, প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে সঙ্গে যে নতুন বিষয়গুলো আমাদের জীবনে যুক্ত হয়েছে, সেগুলো সেই 1860 সালের ধারায় কিভাবে খাপে বসবে কি করে? দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য যে 1860 সালের আইনে মোটা দাগে 2 ধরনের মানহানির কথা বলা আছে। একটা হচ্ছে মৌখিক মানহানি, আর একটি হচ্ছে লিখিতভাবে মানহানি। তো সেখানে আসলে অনলাইন সংক্রান্ত কিছু নেই, এটা বোঝাই যাচ্ছে। এই অনলাইনে মানহানির বিষয়গুলো আসলে ছিল এর আগের যে সাইবার নিরাপত্তা আইন বা সাইবার সিকিউরিটি আইন বলে আমরা যেটিকে চিনতাম, সেখানে। কিন্তু এই মানহানির মামলা, ভুয়া মামলা অতিরিক্ত বেড়ে যাওয়ায় বর্তমান সরকার যে নতুন অধ্যাদেশটি প্রণয়ন করেছে, সেখানে প্রকৃতপক্ষে খুব ভালো মতো থরলি পড়লে আমরা দেখি সেখানে কিন্তু আসলে এই জাতীয় মানহানির বিষয়গুলো এখান থেকে তুলে দেওয়া হয়েছে। তো এই কারণে মূলত পেনাল কোডে মামলা করা ছাড়া আমাদের আসলে গত্যন্তর নেই, এবং এই কারণে বর্তমান যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, এটি আমার মতামত এবং আরো অনেকেরই মতামত যে এই আইনটি হয়তো অচিরেই সংশোধন করতে হবে। কারণ আসলে মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা যেমন সমাধান না, সেহেতু মানহানির ধারাগুলো অপব্যবহার হলে এই ধারা পুরোপুরি এই আইন থেকে বাদ দেওয়া, এটিও আসলে খুব বেশি যুক্তিসঙ্গত হয়নি, বিশেষ করে যেখানে প্রযুক্তির উৎকর্ষ বা প্রযুক্তি যেখানে প্রতি ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে প্রযুক্তির পরিবর্তন হচ্ছে। তো সে কারণে এই আইনটি মূলত আসলে পরিবর্তন এবং সংশোধন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এছাড়াও আমরা বেশিরভাগ সময় দেখি যে যে গুজবগুলো ছড়াচ্ছে সেগুলোর জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করা হচ্ছে। তার মধ্যে নির্দিষ্ট কিছু প্ল্যাটফর্ম আছে। বেশিরভাগ সময় আমরা ফেসবুক, ইউটিউব এবং টিকটকও আমরা দেখি অনেক সময় যে ব্যবহৃত হচ্ছে গুজব ছড়াতে। তো এগুলো যেহেতু গ্লোবাল প্ল্যাটফর্ম, দেশের বাইরে বসেও অনায়াসেই দেশে উস্কানিমূলক কোনো অপতথ্য ছড়ানো, কারো মানহানি করা, এগুলো খুব সহজেই সম্ভব হয়ে উঠছে এখন। এইসব ক্ষেত্রে রাষ্ট্র কর্তৃক কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? রাষ্ট্র একাধিক ব্যবস্থা নিতে পারে। যেমন প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ সরকারের সাথে কিন্তু ফেসবুকের এবং হোয়াটসঅ্যাপের যে মাদার গ্রুপ মেটা, তার সম্পর্ক রয়েছে। ঠিক একইভাবে আমরা জানি যে ইলন মাস্ক, যিনি টুইটারের মালিক, ওনার সাথেও আমাদের সরকারের সম্পর্ক রয়েছে, যেহেতু স্টারলিংক বাংলাদেশে আনা হয়েছে। তো এই সকল সোশ্যাল মিডিয়ার যে রিজিওনাল অফিস বা ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার, সেখানে বাংলাদেশ গভর্নমেন্টের কিছু যোগাযোগ আছে, সেই যোগাযোগ আরো বৃদ্ধি করা যায়, এবং এই যোগাযোগের মাধ্যমে যেগুলো রিউমার ছড়ানো আইডি, সেগুলো গভর্নমেন্ট চাইলে বিশেষ ক্ষেত্রে বন্ধ করে দিতে পারে। এবং এটি শুধুমাত্র যে তাদেরকে রিকোয়েস্ট করে বন্ধ করানো সম্ভব গভর্নমেন্টের পক্ষে তাই না, এর বাইরে গভর্নমেন্ট কিন্তু ফেসবুকে যে অপশনগুলো আছে বা এইসব মিডিয়াতে যে অপশন আছে যে রিপোর্টিং করে বন্ধ করা, আমরা জানি সেখানে কিছু অপশন আছে। আমরা দেখি যে ফেক নিউজ ছড়ানো, তারপরে স্প্যাম, তারপরে হেট স্পিচ ছড়ানো, এসব ক্ষেত্রে যদি প্রচুর লোক রিপোর্টিং করতে থাকে, এই পোস্টগুলো কিন্তু মুছে দেওয়া হয়, অথবা সেই সোশ্যাল মিডিয়ার আইডি ডিসেবল করে দেওয়া হয়। কিন্তু এগুলো এক ব্যক্তির পক্ষে করা সম্ভব না। এগুলো যদি অনেক মানুষ মিলে জয়েন্টলি করে, সেক্ষেত্রে এটি সম্ভব। যেমন প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল, যে আওয়ামী লীগ গভর্নমেন্ট, তাদের কিন্তু এরকম সাইবার কমান্ড ছিল, এবং সেখানে প্রচুর লোক ডিপ্লয় করা ছিল। ভিন্ন মতের বিভিন্ন জনের পোস্ট আইডি সেখান থেকে রিপোর্টিং করে আইডি ডিসেবল করে দেওয়া হতো বা পোস্ট মুছে দেওয়া হতো।
এমনকি আমার নিজের কিছু ফেসবুক পোস্ট এভাবে মুছে দেওয়া হয়েছিল। তো এক্ষেত্রে সরকার মানে এটি তারা অবশ্যই খারাপ করেছেন ভিন্নমত দমনের জন্য, কিন্তু সরকার যদি শুভ উদ্দেশ্য নিয়ে এই ধরনের সাইবার উইং চালু করে, যেখানে ফেক নিউজগুলো আইডেন্টিফাই করে গভর্নমেন্ট অথরাইজেশনের মাধ্যমে মুছে দেওয়া যাবে, সেক্ষেত্রে এই বিষয়ে আইন সংশোধন করে সেই অথরিটিকে আদালতের সাথে বা আইনের সাথে কানেক্ট করিয়ে দেওয়া সম্ভব, যে আদালতের নির্দেশে এই কাজটি এভাবে করা যায়। এজন্য আমাদের প্রয়োজনীয় আইন সংশোধন করতে হবে এবং সেই সাইবার উইং এর মাধ্যমে এই কাজগুলি করার বিষয়গুলি আইনে উল্লেখ থাকতে হবে। না, কিন্তু যে ব্যক্তিরা এই ধরনের কাজ দেশের বাইরে বসে করছে তাদেরকে আটক করা, তাদেরকে আইনের আওতায় আনার জন্য কোনো ধরনের দ্বিরাষ্ট্র নীতি কিংবা নিশ্চয়ই আছে এই ধরনের কিছু বিষয়। যে এক্সট্রাডিশন ট্রিটি অর্থাৎ বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক চুক্তি আছে যে আমরা বন্দি বিনিময় করতে পারি। এরকম যেসব দেশের সাথে এরকম চুক্তি খুব অল্প সংখ্যক দেশের সাথে আছে, কিন্তু বাংলাদেশ যদি কূটনৈতিক যোগাযোগ বাড়ায়, বিশেষ ক্ষেত্রে অন্য দেশ থেকে বন্দি বিনিময়ের মাধ্যমে সেই অন্য ব্যক্তি বাংলাদেশে আনা সম্ভব। যে এমনকি ভারতের সাথে আমাদের এই চুক্তি আছে, এবং এরকম আরো কিছু খুব অল্প কিছু দেশের সঙ্গে আছে। তো এক্ষেত্রে আসলে সরকারের কূটনৈতিক যোগাযোগ বাড়ানো এবং এই কাজগুলো করা খুবই জরুরি, এবং বিভিন্ন এমবেসিগুলিতে লয়ার নিয়োগ দেয়া, আইন সংশোধন করা, এরকম আরো বেশ কিছু কাজ এখানে করা যায় এবং করা উচিত বলে মনে করি। নিশ্চয়ই আপনি বলছিলেন যে দেশের বাইরে যারা অবস্থান করছে তাদের ক্ষেত্রে কি ধরনের, আমি সঙ্গে যুক্ত করতে চাই। হ্যাঁ, অবশ্যই। সেটি হচ্ছে যে কিছু কিছু জিনিস আছে, যেমন জোবাইদা রহমানের নাম করে বিকাশে যে মানে বিকাশ নাম্বার চাওয়া হয়েছে, বিকাশ নাম্বার চাওয়া এবং তাদের আইডি হ্যাক করা, এগুলো কিন্তু আসলে ঠিক মানহানি না, এগুলো কিন্তু ফাইনান্সিয়াল ফ্রডের ক্যাটাগরিতে পড়ে। এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশে কিন্তু ফাইনান্সিয়াল ফ্রডের এগেইনস্টে বিধান আছে। তারপর যেমন আরেকটি খবর আপনি বলছিলেন একটু আগে, গুজব ছড়ানো নিয়ে, যে ছাত্র দল ছাত্র শিবিরের সংঘর্ষ নিয়ে গুজব বের হয়েছে, যে সংঘর্ষের রণক্ষেত্রে, এরকম একটা কথা সম্ভবত আপনি বললেন। তো এই ধরনের গুজব ছড়িয়ে যদি মানে উস্কানি দেওয়া হয় এবং বিভিন্ন জনের মধ্যে ঘৃণা ছড়ানো হয়, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা হয়, সেক্ষেত্রে সেটির জন্য কিন্তু আমাদের পেনাল কোড, সাইবার সুরক্ষা অধ্যাদেশ উভয় জায়গাতেই কিন্তু বিধান আছে। শুধুমাত্র আমরা যদি শুধুমাত্র মেয়ার ডিফামেশন বা শুধুমাত্র মানহানির বিষয়টা বলি, সেই বিষয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুর্বল, কিন্তু অন্যান্য বিষয় যেমন ফাইনান্সিয়াল ফ্রড, অন্যান্য বিষয়ে সেখানে কাজ করার সুযোগ রয়েছে, যেমনটি আপনি জানাচ্ছিলেন। অনেক ধন্যবাদ। আমরা জানছিলাম আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য। আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য, সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাসিম তানজির এতক্ষণ যুক্ত ছিলেন। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।